আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ম্যাক্সিমাইজেশন, ট্রান্সপোর্টেশন প্রবলেম, তারপর অ্যাসাইনমেন্ট প্রবলেম, এই ২ টা প্রবলেম। আচ্ছা, আর ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে যে ২ টা সমস্যা ছিল, ডিজেনারেসি আর আনব্যালেন্স প্রবলেম, এই ৪ টা জিনিস আমরা দেখব। ১ম এ আসে হচ্ছে আমাদের ওই ম্যাক্সিমাইজেশন ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমরা তো সবসময়ই দেখে আসছি যে এখান একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পাঠানোর যে খরচগুলা, সেগুলা টেবিলে দেওয়া থাকে। আর একটা পয়েন্ট, প্রতিটা পয়েন্টের ডিমান্ড আর প্রতিটা পয়েন্ট আর ওদিকে যেগুলো সাপ্লাই পয়েন্ট আছে, ওই সাপ্লাই পয়েন্টগুলোর সাপ্লাই ক্যাপাসিটি দেওয়া থাকে। তো এখন এটা তো এমন হতে পারে যে প্রতিটা পয়েন্টে ডিলাররা আছে, ওই ডিলাররা কি পরিমাণ প্রফিট করতেছে এরকম হতে পারে। যেমন ধরলাম আমি ঢাকা থেকে কোনো একটা জিনিস চট্টগ্রাম পাঠাইলাম। চট্টগ্রামে ওটা কি পরিমাণ ওইখানে কত টাকায় বিক্রি করতে পারতেছি। আবার ধরলাম নারায়ণগঞ্জ থেকে যদি এটা চট্টগ্রামে পাঠাই তাহলে কি পরিমাণ প্রফিট করতে পারতেছি। এখানে একটা প্রফিট, মানে মোট কথা প্রফিটেরও তো এরকম সেম স্টাইলে আমরা টেবিল সাজাতে পারি। তো ওই টেবিলটা যখন ওইরকম টেবিল সাজাবো তখন হচ্ছে আমরা মূলত ম্যাক্সিমাইজেশন ট্রান্সপোর্টেশন প্রবলেমটা ফেস করব। তো এটা প্রশ্নে যদি কস্টের বদলে প্রফিটের কথা বলা থাকে তাহলে আমরা ধরে নেব এটা ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখানে গ্রুপে আর আমি ভিডিও লিঙ্কে হচ্ছে দিয়ে রাখবো একটা ম্যাক্সিমাইজেশন ট্রান্সপোর্টেশন প্রবলেমের লিঙ্ক। গ্রুপে অবশ্য দেওয়া আছে, সাখাওয়াত দিছিল, লিঙ্কেও আছে ২৭ পেজের লিঙ্কটাতে। আচ্ছা, যাই হোক, তো এটার সাথে মিনিমাইজেশন প্রবলেমের পার্থক্য কোথায়? মিনিমাইজেশন প্রবলেমের সাথে এটার পার্থক্য হচ্ছে জাস্ট ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে এমনি সাজানোর সময় নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করা, কিংবা ওই খালি সেলগুলোতে আমাদের মান বসানো, মানে খালি সেল ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স তৈরি, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স তৈরি করা, এগুলোতে কোনো পার্থক্য নাই, জাস্ট হচ্ছে ডিসিশনের পার্থক্য। আমরা মিনিমাইজেশন প্রবলেমের সময় কী চিন্তা করতাম? যদি কোনো একটা পজিটিভ সংখ্যা থাকে, তা কোনো যদি একটা নেগেটিভ সংখ্যা থাকে তাহলে বুঝতাম যে, মানে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সে যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা পাই তাহলে ধরে নিতাম যে কি আমাদের কস্ট কমানোর সুযোগ আছে। কিন্তু এর ক্ষেত্রে দেখবো হচ্ছে যদি কোনো পজিটিভ সংখ্যা থাকে, ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে দেখবো যে কোনো যদি পজিটিভ সংখ্যা থাকে তাহলে ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, অন্যথায় নাই। তো এই যে ম্যাডাম প্রবলেমটা দিল এখানে, প্রথমে নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করে যে ১৫০ আর ৩১০-এর মধ্যে কোনটা ছোট, ১৫০ লিখলাম। ৩১০ থেকে ১৫০ বাদ গেলে থাকে ১৬০ বাকি থাকে। ১৬০ বাকি থাকে। ১৬০ আর ১৩০-এর মধ্যে ১৩০ ছোট, ১৩০ লিখলাম। ১৬০ থেকে বাকি থাকে এখন এখন শুধু বাকি থাকে ৩০। ৩০ আর ১২০-এর মধ্যে ৩০ ছোট, তো ৩০ লিখলাম। তাহলে এক্সের ক্যাপাসিটি পুরাটা দেওয়া শেষ। এরপর আসে ওয়াই। ১০০ আর ১০০ এখানে ৯০ তো দিয়ে দিছি, তাহলে বাকি থাকে ৩০। সরি ৩০ দিয়ে দিছি, ৯০ বাকি থাকে। ৯০ বাকি আছে। ৯০ আর ১০০-এর মধ্যে ৯০ ছোট, ৯০ লিখলাম। ১০০ বাদ, এখানে থাকে আর ১০টা। এখন ১০ আর ৩০-এর মধ্যে ১০ ছোট, তো ১০ লিখলাম। শেষ, ১০ শেষ। এখানে আবার হচ্ছে ৩০০ আর এখানে ২৯০টা আছে, এখানে ২৯০টা ব্যালেন্স প্রবলেম। তো শেষ। এবার নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করে বসাইলাম। প্রথমে কোয়ান্টিটিগুলো বসালাম, তারপর হচ্ছে এবার দেখবো হচ্ছে ওই ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে প্রথমে ধরলাম এক্স ডি এর ক্ষেত্রে জাস্ট ৪, ৬, ৪, ৫ এভাবে ৪-এর সাথে ৬, ৪ থেকে ৬ বিয়োগ, তারপর হচ্ছে ৪ যোগ, তারপর হচ্ছে ৫ বিয়োগ, এভাবে আগালে আসে -৩। এভাবে যেগুলোর আশেপাশে ইউজড সেল আছে, এটার আশেপাশে ৩টা ইউজড সেল ছিল, তো এটার জন্য সহজ। সেমভাবে এইটার জন্য সহজ। কত এটা? জেড সি এর জন্য সহজ, জাস্ট 7, 8, 5, 4। তো 7-এর সাথে থেকে 8 বাদ, 5 যোগ,
4 বাদ, এভাবে হচ্ছে আসে +10, সরি +10 না 0, সরি এই 0টা আসে। তো এইখানে এই যেগুলোর পাশে থাকে এগুলো তো সহজ, বা এখন আসা যাক একটা কঠিনের ক্ষেত্রে। কঠিনের ক্ষেত্রে এখানে লম্বা কোনটা ছিল? ZBটা কঠিন ছিল। ZB এর ক্ষেত্রে আসি আমরা কিভাবে? ZB হচ্ছে -1, যেটা -1টা কিভাবে পাইলাম? প্রথমে আসা লাগছে আমাদের আশেপাশে তো কাছাকাছি কোনো নাই, মানে উপরে নিচে দেখতে হবে, কোনাকুনি না। উপরে নিচে তো কোনো ইউজড সেল না। ইউজড সেল হচ্ছে নীল কালারের যেগুলো লিখলাম ওগুলো হচ্ছে ইউজড সেল। তো প্রথমে ধরলাম এদিক দিয়ে গেলাম, কাছাকাছি ইউজ সেল পাইলাম এটা, তারপর এদিকে ঘুরলাম, এটা পাইলাম। এখন আবার এদিকে যাওয়ার সুযোগ নাই, কারণ এটা আনইউজড সেল। তারপর এদিকে আসলাম, তারপর আবার এটাতে, তারপর এটাতে, তারপর আবার এটাতে, এভাবে হচ্ছে। তো 6 প্লাস 6 -8 প্লাস 5 -4 প্লাস 6 -6, এভাবে হচ্ছে। এভাবে যোগ বিয়োগ করে আমরা 1টা পেলাম। তো ক্লোজড পাথটা বের করা একটু ট্রিকি, এটা হচ্ছে সাবধানে বের করতে হয় আর কি। আবার এটার ক্ষেত্রে তো আশেপাশে কোনো ইউজ সেল ছিল না। এটার ক্ষেত্রে কী করছি, এটাতে এটার -5 ক্ষেত্রে কী করছি, প্রথমে ধরলাম এটাতে গেছি, নিয়ারেস্টই মানে লম্বালম্বির ক্ষেত্রে সবচেয়ে কাছের ইউজ সেলটাতে গেলাম, তারপর এটাতে আসলাম, তারপর এটাতে আসলাম, তারপর এটা, না সরি, তারপর এটাতে আসলাম ডিরেক্ট, তারপর এটাতে এসে, তারপর এটাতে এসে, তারপর এটাতে এসে, তারপর এটাতে, এভাবে। এটা মনে হয় একটু ভুল করছি আমি, দেখি তো। হ্যাঁ, এটা মনে হয় আমি একটু ভুল করছি ইয়াতে, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স এখানে লিখতে ভুল করছি। দেখা যাক, এটা Z1 ছিল তো, তাহলে 5 5 8 5 4 6 6 5, কত 5 নাকি? হ্যাঁ ঠিক আছে, তো ZA, এখানে 5 6 4 8 লিখে দিয়েছি আমি। 5 6 4 5 6, আচ্ছা এটা হচ্ছে 5 থেকে 8-এ যাবে, মুছে নেই। প্রথমে হচ্ছে 5 এই সেলের সংখ্যাটাই, তারপর হচ্ছে গেল 8-এ, -8 প্লাস 8 থেকে গেল 5-এ, প্লাস 5 মাইনাস হচ্ছে 4, -4, তারপর উঠছে 6-এ, তারপর হচ্ছে 6-এ, তারপর হচ্ছে -6, এই 6 থেকে ডিরেক্ট এখানে চলে আসছে, মানে মাঝখানে থামা যাবে না, ডিরেক্ট কর্নারে চলে যাওয়া লাগবে। কর্নার থেকে আবার ব্যাক করছে 5-এ, তো -6, মানে এখানে হচ্ছে -6, তো -6 কাটাকাটি চলে গেছে, এদিকে হচ্ছে 10 10 -12 হতে হচ্ছে -2, -2 আসবে এখানে, আমি মূলে -5 লিখে রাখছি, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2। তো বেসিক্যালি এভাবে কর্নার ঘুরে ঘুরে আমাদের ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সটা বানানো লাগে। যাই হোক, তো এখানে দেখা যাবে সবগুলো ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স নেগেটিভ চলে আসছে, অর্থাৎ এখানে আমি যদি কোনো একটা এদিক থেকে এদিকে করি, নেগেটিভ আর 0 চলে আসছে। তো এটা বোঝাচ্ছে কি, আমি যদি কোনো একটা সংখ্যা এদিক করি, মানে কোনো একটা ডিস্ট্রিবিউশন যদি এখানে চেঞ্জ করি, নীল কালি দিয়ে যেগুলো লিখছিলাম, ডিস্ট্রিবিউশন চেঞ্জ করলে এখানে কোনোটাতে প্রফিট বাড়ার সুযোগ নেই, সবগুলোতে প্রফিট কমে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে অপটিমাল টেবিলটা। তো এখানে টোটাল প্রফিটটা বের করতে হতো যেভাবে সবসময় বের করি, এখানে মুছে ফেললাম। এই যে এখানে এখানে একটা এখানে কস্টটাতে, এখানে প্রফিটটা দেওয়া আছে, প্রফিটের সাথে এখানে কোয়ান্টিটি এখানে 150 ছিল মনে হয়, এটা গুণ করতে হতো এবং সবগুলো গুণ করে যোগ করতে হবে আর কি। যেটা মিনিমাইজেশনে যেটা কস্ট ছিল, টোটাল কস্ট, এখানে সেটা টোটাল প্রফিট। এই ছিল ম্যাক্সিমাইজেশনের ট্রান্সপোর্টেশন প্রবলেম। এরপরে আসে হচ্ছে
আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রবলেম না, এরপরে আসে আমাদের ওই ডিজেনারেসি আর আনব্যালেন্সড প্রবলেমগুলো। প্রথমে আসা যাক ডিজি কই 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 হ্যাঁ, এই যে প্রথমে আসছে আনব্যালেন্স প্রবলেম। আমরা তো সবসময় এতক্ষণ যে ম্যাথ করলাম বা এর আগে মিডের আগে যে ম্যাথগুলো করছিলাম তখন ওখানে আমরা ডিমান্ড আর সাপ্লাই সেম পাইতাম, কিন্তু সবসময় তো আর সেম হবে না। দেখা যেতে পারে আমাদের প্ল্যান্ট বেশি উৎপাদন করে কিন্তু মার্কেটে এতটা চাহিদা নাই, তো এরকমের ক্ষেত্রে আমরা কী করব? তখন বা মার্কেটে চাহিদা অনেক কিন্তু আমাদের প্ল্যান্ট কম উৎপাদন করে। তো দেখা তখন দেখব কোনটা বেশি। এই ম্যাথটাতে দেখা যাচ্ছে এয়াটা বেশি, সাপ্লাইটা বেশি। সাপ্লাই বেশি, এখন আমি তাহলে একটা এক্সট্রা ডিমান্ডের রো অ্যাড করবো এদিকে, সেটা হচ্ছে ডামি ডিমান্ড। ডামি ডিমান্ড এখানে যোগ করব। ওখানে তো ওখানে যেহেতু ডামি, ওখানে আমি তো কোনো পণ্য আসলে পাঠাচ্ছি না, তো সেখানে সে কারণে ট্রান্সপোর্টেশন কস্টটা 0। তো এখানে 0 ধরে আমরা এবার নর্মালি যেভাবে কাজ করি সেভাবে কাজ করে ফেলবো। নর্থ ওয়েস্ট কর্নার রুল অনুযায়ী বসাবো, তারপর হচ্ছে ওই ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স বের করবো, তারপর সবগুলো, এটা তো যেহেতু মিনিমাইজেশন প্রবলেম, তো সবগুলো যদি পজিটিভ হয়ে যায় ওই ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সে, তখন তাহলে এটা সলভ হয়ে গেছে, এটার পরের চেঞ্জ করার দরকার নাই। এখানেও আসে সেম। এখানে এটা কি, ও এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমান্ডটা বেশি, সাপ্লাইটা কম। তাহলে আমরা একটা ডামি সাপ্লাই অ্যাড করব। যেখানে ডামি সাপ্লাই অ্যাড করছি, সেম ওখানে যেহেতু সাপ্লাই দিতে কোনো কস্ট নাই, সেহেতু এখানে শূন্য 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 বসাই দিয়ে জাস্ট নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করে এখানে ওই কোয়ান্টিটিগুলো বসাইলো, তারপর এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্সগুলো আসবে। এটাই হচ্ছে জাস্ট ওই আনব্যালেন্স প্রবলেমের সলিউশনটা, মানে কীভাবে সলভ করতে হবে, একটা জাস্ট ডামিরও অ্যাড করা লাগে আর কি। এরপরে আসে ডিজেনারেসিটা কি? ডিজেনারেসি ছিল হচ্ছে যখন আমরা দেখতাম আমরা নাম্বার অফ কলাম যোগ করতাম, নাম্বার অফ রো যোগ করতাম, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, এই দুইটা যোগ করার পরে যেটা পাইতাম ওটা থেকে 1 বিয়োগ দিতাম। ইউজড সেলের সংখ্যা যদি এইটার সমান হয় তাহলে আমরা ধরে নিতাম যে এটা রিম রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, মানে সরি রিম রিকোয়ারমেন্ট ফুলফিল করছে বলছি, এই তাহলে হচ্ছে এই সলিউশনটা ডিজেনারেট না এই ইয়ার ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে। কিন্তু আসলে সবসময় তো এরকম হবে না। তো যখন দেখবো এরকম হচ্ছে না, যে ইউজ সেলের সংখ্যা রিম রিকোয়ারমেন্ট -1 হচ্ছে না, তখন আমরা ধরে নিব এখানে ডিজেনারেসি আছে। ডিজেনারেসির সলিউশনটা কি? ডিজেনারেসির সলিউশনটা একদম সিম্পল। এটা হচ্ছে আমরা এখানে দেখা যাচ্ছে কি, এখানে একটা ডিজেনারেসি হয়েছে যেখানে এই নাম্বার অফ রো এর সংখ্যা 3টা রো আছে, আবার এদিকে 3টা কলাম আছে, সমান হচ্ছে কি 6, 2টা যোগ করলে হচ্ছে 6, 6 থেকে 1 বিয়োগ দিলে 5। তাহলে ইউজড সেলের সংখ্যা 5 হওয়ার কথা, কিন্তু এখানে ইউজ সেলের সংখ্যা কয়টা? ইউজ সেলের সংখ্যা 1 2 3 4, 4টা, 5টা হওয়ার কথা কিন্তু এখানে 4টা আছে। তাহলে এখানে ডিজেনারেসি আছে, তাহলে এটা সলিউশন কি? সলিউশনটা সিম্পল। এখানে আমরা নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করে একটা জায়গায় শূন্য বসাবো। সেটা কোথায়? এখানে এটা সুইচির মতো আসছে এই যে এখানে আসতে পারে নাই। তাহলে এখানে যেহেতু আসতে পারে না, এখানে আমরা একটা শূন্য বসাই দেব। এটা শূন্য বসাই এটাকে ইউজড সেল বানাই ফেললাম। এরপর এখানে আসছে, এখানে শূন্য বসাইলাম, এটা অনুযায়ী আমরা হচ্ছে ইয়াটা করে নিব, ওই কি জানি বলে, সলিউশনটা করে নিব আর কি। এরপরে জিনিসটা সিম্পল, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স তৈরি করা, তারপর হচ্ছে সবসময় যা করি আর কি, এই যে শূন্য বসাই নিল এখানে নর্থ ওয়েস্ট কর্নার রুল ফলো করে। আবার ডিজেনারেসি কিন্তু একটা মাঝখানেও চলে আসতে পারে। মাঝখানে কীভাবে আসে? যখন দেখা যায় যে আমরা ওই হাইয়েস্ট নেগেটিভ নাম্বার পাইছি এটা -8, তাহলে -8-এর পাথটা তো দেখি প্রথমে, এইটা হচ্ছে পাথটা ছিল। এই পাথের মধ্যে নেগেটিভ ছিল কোনটা? নেগেটিভ মানে বিয়োগ করছিলাম কোন ঘর থেকে? এই 2 ঘর থেকে।
আর যোগ করছিল এই 2 ঘর। এটা হয়তো -8 আসার কথা না, হয়তো ওদের হিসাবে ভুল হয়েছে বা 24 কত 28 হয়, 28 থেকে 32, এটা মনে হয় ওদের হিসাবে কোনো একটা গন্ডগোল আছে। যাই হোক, এটাকে তো এভাবেই পাওয়ার কথা। তো তাহলে তো আমরা তখন এরপরে কি দেখি, যে ঘরগুলো থেকে মাইনাস করছি এই ঘরগুলোর কোয়ান্টিটি দেখি। এই যে 24 মাইনাস করছিলাম, তো 24 এর কোয়ান্টিটি এখন দেখা যাচ্ছে কি কোয়ান্টিটি দুইটারই সেম। এখন দুইটা যখন সেম হবে তখন এরপরের আমাদের ধাপের কাজ কি, 24 এই 30টাকে তো যেখান থেকে মাইনাস করছিলাম ওখান থেকে মাইনাস করা, যেখানে প্লাস করছিলাম ওখানে প্লাস করা, অর্থাৎ এখান থেকে এটা মাইনাস গিয়ে শূন্য হয়ে গেছে, এখানে শূন্য এখানে শূন্য, আর যেখানে প্লাস করব এখানে মানে 16 প্লাস 16 তো প্লাস করছিলাম, +16 -24 -16 সরি +16 -24 এভাবেই তো আগাইছিলাম। তো তাহলে এখানে 30 যোগ হচ্ছে, এখানে 30 যোগ হচ্ছে, এখানে 30 যোগ হয়ে এটা 60 হয়ে যাচ্ছে। তো এখন এই দুইটা তো শূন্য হয়ে গেল, তার মানে এই দুইটা আনইউজড সেল হয়ে গেছে। তো এখন তাহলে কি উপায়? উপায় হচ্ছে যে কোনো একটাকে এখানে শূন্য শূন্য বসাইতে হবে। মানে আগে তো আমরা এরকম খালি হয়ে গেলে হচ্ছে ধরে নিতাম এটা আনইউজড সেল হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে যদি এটা ডিজেনারেট হয়ে যায়, যেহেতু এখানে সেল দুইটা চলে গিয়ে এটা ইউজ সেলের সংখ্যা তখন কত হয়ে যাচ্ছে 45, একটা 1 2 3 4 চারটা সেল ইউজড হচ্ছে তখন, কিন্তু আমাদের সেল তো ইউজড হতে হবে 5টা। তো আমরা এই 5টা করার জন্য আমরা এইখানে যে দুইটার মধ্যে যে কোনো একটাতে শূন্য বসাই দেব। তো ওরা এটাতে বসাইছে, এটাতেও বসাইতে পারতো চাইলে, যে যেমন ওরা এই ঘরে শূন্য বসাইলো, তো আমরা চাইলে এই ঘরটাতে শূন্য বসাইতে পারতাম, as far as I know। এখানে সেম কথা, তাহলে লেখা এটা এখানে পড়ে নিতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, এই ছিল হচ্ছে এটার ডিজেনারেসি আর ইয়ার সলিউশনটা। চ্যাপ্টার 7 যে শিটটা দেওয়া আছে ওটাতে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, যেখানে একই সাথে আনব্যালেন্সডও আবার ডিজেনারেসিও ক্রিয়েট হয়, এরকম একটা সমস্যা আছে। ওটা দেখাবো একটু পরে। আচ্ছা, এখানেই দেখাই চ্যাপ্টার 7 ম্যাথ সলিউশন। কিরে, এটা গেল কই? ডামি অ্যাড করছিলাম কোথায়? ডামি তো এখানে অ্যাড করছিলাম, এখানে 1 2 3 4। আচ্ছা, এটার ক্ষেত্রে প্রিম রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছিল। আচ্ছা, একটা ম্যাথ ছিল, ওটা আমি কিরে পাচ্ছি না কেন এখন। যাই হোক, এমন একটা ম্যাথ ছিল যেটাতে শুরুতে আমাদের একটা আনব্যালেন্সড প্রবলেম থাকে, ওটাতে আনব্যালেন্সড বসান লাগে, কিন্তু এই আবার পরে ইয়াও করতে হয় আর কি, পরে ডিজেনারেসিও আসে কারণে আবার শূন্য বসাতে হয়, এরকম দুইটার মিক্সে একটা ম্যাথ ছিল, ওটা দেখতেছি না এখন আবার। তো যাই হোক, পরের বার আসলে দেখালে মনে পড়লে দেখাবো। ইয়াতে চলে যাই, কিসে এবার দেখা যাক অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে এটা সিম্পল, যে আমাদের হচ্ছে আমরা তো ইয়াতে ট্রান্সপোর্টেশন প্রবলেমে একটা আমাদের সোর্স ছিল আর একটা ছিল ডেস্টিনেশন। একটা ছিল সোর্স আর একটা ছিল ডেস্টিনেশন। সোর্স থেকে ডেস্টিনেশন আমরা বিভিন্ন কোয়ান্টিটির জিনিস পাঠাইতাম, কিন্তু আমরা এমনও তো হতে পারে কারখানায় আমরা এটাকে অন্যভাবে দেখলে, যে কারখানার পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে ধরো আমাদের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি। এখন এই মেশিনের কোয়ান্টিটি কয়টা? একটা। এই একটা মেশিনকে আমি প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে ইউজ করতেছি। তো এখানে তো এই কোয়ান্টিটি এখানে বিভিন্ন হওয়ার চান্স ছিল, যে আমি সোর্স থেকে এতটা সোর্স থেকে ধরলাম বাদামের কথা, 200 বাদাম হচ্ছে আমি ডেস্টিনেশনে পাঠাচ্ছি, এরকম একটা চেঞ্জ, বা 150 পাঠাচ্ছি, এরকম একটা চেঞ্জের একটা চান্স ছিল।
ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমরা তো কোয়ান্টিটি চেঞ্জ করতাম, নর্থ ওয়েস্ট কর্নার অনুযায়ী প্রথমে বসাইতাম, এরপরে আবার ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স ফলো করে আবার চেঞ্জ করতাম কোয়ান্টিটি। কিন্তু অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে সেই সুযোগটা নাই, কারণ এখানে সবসময় কোয়ান্টিটিটা 1। এখন এই ধরনের সমস্যা সলভ করবো কীভাবে তাহলে আমরা? এটা হচ্ছে একটা স্পেশালাইজড, মানে স্পেশালি স্ট্রাকচার্ড সিমপ্লেক্স প্রবলেম। তো সেই এখানে এই স্পেশাল স্ট্রাকচার্ড এটা সলভ করার জন্য আনতে হয় হাঙ্গেরিয়ান মেথড। যেখানে ওটা ট্রান্সপোর্টেশন প্রবলেম স্টাইলে করে দেখাতে চাইছে যে একটা নর্থ ওয়েস্ট কর্নার ফলো করে করছে, অ্যাসাইন করে দেখাইছে আর কি। আচ্ছা, এখানে আর একটা অ্যাজাম্পশন হচ্ছে, আমি ধরলাম আমার মেশিন 3টা আছে, মেশিন 1, মেশিন 2, মেশিন 3। আবার প্রোডাক্টও ধরলাম 3টা আছে, প্রোডাক্ট ধরলাম 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। তাহলে আমি যে প্রতিটা প্রোডাক্টের জন্য একটা করে মেশিন অ্যাসাইন করতে পারবো। মানে আমি মেশিন 2 দিয়ে প্রোডাক্ট 1, 2 দুইটা একসাথে বানাইতে পারবো না। আবার মেশিন 2তে যদি আমি প্রোডাক্ট 1 বানাই, তাহলে সেই টাইমে আমি প্রোডাক্ট 1 মেশিন 2কে দিতে পারবো না। মেশিন 3কে যদি প্রোডাক্ট 3 দিই, তাহলে তখন আমি এবার মেশিন 3কে মেশিন 3 দিয়ে প্রোডাক্ট 2 বানাতে পারবো না। তো এটা হচ্ছে একটা বেসিক অ্যাজাম্পশন এই এই মেথডটার জন্য। তো এই মেথডটা যে সলভ করতে হয়, এটা সলভের নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। মানে কোয়েশ্চনে কিন্তু হাঙ্গেরিয়ান মেথড দিয়ে আসে, কিন্তু এখানে মনে হয় কোথাও লেখা নাই। তো এটার প্রথম কাজ হচ্ছে রো কলাম রিডাকশন বলে। এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম নর্মালি মিনিমাইজেশন প্রবলেম হয়, আবার ম্যাক্সিমাইজেশন প্রবলেমও হতে পারে। তো ম্যাক্সিমাইজেশন প্রবলেমের আলোচনা ম্যাডাম স্লাইডে দেয় নাই, ওটা উনি বইয়ের কত 569 বা 669 এরকম একটা কোন পেজে আছে, ওটা উনি দেখে নিতে বলছিলেন। যাই হোক, তো ওটা ম্যাথ করার সময় দেখাবো। এখন স্লাইডেরটা দেখাই। প্রথমে হচ্ছে কলাম রিডাকশন করতে হবে। কলাম রিডাকশনটা কি? এখানে প্রতিটা কলাম আমরা নিব। তো প্রতিটা কলামের ক্ষেত্রে লোয়েস্ট নাম্বার কত দেখবো। লোয়েস্ট নাম্বার এখানে কত? 15। তো লোয়েস্ট নাম্বার থেকে সবগুলো নাম্বার থেকে আবার লোয়েস্ট নাম্বারটা বিয়োগ দিব। এবার দেখা যাক কত আসে। এই যে ওখানে কত আসার কথা, ওটা লিখে নিই। 25 থেকে 15 গেলে 10, 15 থেকে 15 গেলে 0, 22 থেকে 15 গেলে 7, মানে 10 0 7। এখানে আসে 10 0 7। এটাকে বলা হচ্ছে কলাম রিডাকশন টেবল, বা এটা আরেকটা নাম হচ্ছে জব অপরচুনিটি কস্ট টেবল। এখানে যে এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে প্রতিটার অপরচুনিটি কস্ট আসতেছে আর কি, প্রতিটা জবের অপরচুনিটি কস্ট। তো এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে লোয়েস্ট 19 ছিল, তাহলে এটা 0 আসবে, এটা 1 আসবে, এটা কত আসবে? 12 আসবে, যে 12.0। সেম স্টাইলে কলাম রিডাকশন করলাম। এবার আসে হচ্ছে রো রিডাকশন টেবিল বা টোটাল অপরচুনিটি কস্ট টেবল। তো এটা হচ্ছে, এটার একটা নাম হচ্ছে রো রিডাকশন টেবল, আর এটার নাম আরেকটা নাম ছিল হচ্ছে কলাম রিডাকশন টেবল। তো রো রিডাকশনের ক্ষেত্রে কলাম রিডাকশনের কাজটাই করব এই কলাম, জাস্ট রো এর ক্ষেত্রে, অর্থাৎ টেবিল নিব হচ্ছে কলাম রিডাকশনের টেবিলের। এবার দেখব এই প্রথম রোতে সবচেয়ে ছোট সংখ্যা কত? 10। এবার 10 হচ্ছে সবগুলো সংখ্যা থেকে বিয়োগ দিবে। 10 থেকে 10 গেলে 0, এই যে 10 থেকে 10 গেছে 0 হয়েছে। এরপর হচ্ছে 12 থেকে 10 গেলে 2 আসছে। 18 থেকে 10 গেলে 8 আসছে। সেমভাবে এর পরের রোতে সবচেয়ে ছোট সংখ্যা 0, সবগুলো থেকে 0 বাদ গেলে তো সেম যে সংখ্যা আছে ওটাই আসবে। এর পরের রোতে সবচেয়ে ছোট সংখ্যা 0, তো যা ছিল তাই আসছে। এবার হচ্ছে আমরা দেখব এই রো রিডাকশন টেবলে এসে আমরা এবার দেখব আমরা কি অ্যাসাইন করতে পারতেছি কিনা। ম্যাডাম যদিও এরপর একটা কাজ করতেছি, ম্যাডাম ওটা আগে করতে বলছে, কিন্তু আমার মনে হয়েছে এটা পরে করাটাই লজিক্যাল। ইউটিউবে অন্য ভিডিওতে দেখছিলাম এটা পরে করছে। আচ্ছা, যাই হোক, প্রথমে দেখবো আমরা শূন্যগুলাকে অ্যাসাইন করতে, মানে ঘরগুলো অ্যাসাইন করতে পারতেছি না। আর কোন ঘরটা অ্যাসাইন করবো? যে ঘরে 0 হয়ে গেছে।
তো আমি ধরলাম জব এ ধরলাম প্রোডাক্ট এ এক্স মেশিন দিয়ে বানাতে চাচ্ছি। তাহলে এই ঘরটা দিয়ে দিছি, এই ঘরটা শেষ। তাহলে এরা আর জব এ তাহলে আর এই মেশিনগুলোতে হচ্ছে না। এখন জব সি এর ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। তো আমরা চাইলে জব সি কে মেশিন ওয়াইতে উৎপাদন করতে পারতেছি, জেডে উৎপাদন করতেছি, ধরলাম ওয়াইতে উৎপাদন করতেছি। কিন্তু মেশিন বি বরাবর শূন্য, সরি জব বি বরাবর শূন্য আছে শুধু এক্সে, কারণ এক্সকে তো আমরা মেশিন এই জব এ দিয়েই দিছি। তারপর বলি আমরা এই যে শূন্য শূন্য বরাবর যেগুলো আছে সেগুলোই আমরা অ্যাসাইন করতে পারবো আর কি। তো অর্থাৎ আমরা এই মেশিন এক্সকে জবে অ্যাসাইন করতে পারবো, বা বিকে এক্সকে এক্সে অ্যাসাইন করতে পারবো, আবার সিকে ওয়াইতে অ্যাসাইন করতে পারবো, আবার সিকে জেডে অ্যাসাইন করতে পারবো। কিন্তু এখন সমস্যা হচ্ছে যদি আমরা একে এক্সে অ্যাসাইন করে দিই তাহলে বিকে আবার এক্সে অ্যাসাইন করতে পারবো না। তাহলে এখানে দেখা যাচ্ছে কি বি এর জন্য আর কোনো মেশিন খালি নাই, কারণ এক্স তো এ নিয়েই গেছে। তো তাহলে বি এর কোনো মেশিন পাওয়ার সুযোগ নাই। তো এখন কোনো এরকম যদি হয় যে বি এর কোনো মেশিন পাওয়ার সুযোগ নাই, তাহলে তো আমার সব জব অ্যাসাইন হচ্ছে না ঠিক মতো। তাহলে এই প্রবলেমটা এখনো সলভ হয় নাই। এখন সলভ করার জন্য কি করব? প্রথমে হচ্ছে শূন্যগুলোকে অ্যাড করব। এই যে শূন্যগুলোকে অ্যাড না, সরি, শূন্য বরাবর টানবো। ডায়াগোনালি আঁকা যাবে না, জাস্ট হরাইজন্টাল আর ভার্টিক্যাল কিছু রেখা টানতে হবে। শূন্যগুলোকে এইভাবে রেখা দিয়ে অ্যাড করে পুরো ঘর পরিমাণ টানতে হবে, কিন্তু জাস্ট শূন্যগুলোকে মানে শূন্যগুলো যেন কভার হয় সেরকম করে একটা রেখা টানতে হবে। যত সর্বনিম্ন রেখা পসিবল ততটা আঁকতে হবে। সর্বনিম্ন রেখা পসিবল বলতে আমরা প্রথমে দেখব মানে দুই বা ততোধিক শূন্যকে কভার করে এরকম কোনো রেখা আঁকা যায় কিনা। এখানে দুই বা ততোধিক শূন্যকে রেখা কভার করে এরকম একটা রেখা আঁকা যাচ্ছে, তো আঁকলাম। এখানেও দেখা যাচ্ছে দুই বা ততোধিক শূন্যকে কভার করা যায় এরকম একটা রেখা আঁকা যাচ্ছে, আঁকলাম। তো এরকম দুইটা রেখা আঁকতে হবে। এই যে দুইটা রেখা আঁকছে, দুইটা লাইন আঁকছে আর কি। এবার হচ্ছে এই দুইটা রেখা বাদ দিয়ে, মানে এই রেখার আন্ডারে যা আছে ওগুলো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে, এখানে যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার মধ্যে সর্বনিম্ন কোনটা ওটা দেখি। সর্বনিম্ন হচ্ছে 1। এবার 1কে হচ্ছে বাকি সংখ্যাগুলো থেকে বাদ দিয়ে দেবো, মানে সবগুলো সংখ্যা থেকে বাদ দিয়ে দেবো। সেটা কত হয়? 2 থেকে 1 গেলে 1 হয়, 1 থেকে 1 গেলে 0 হয়, 8 থেকে 1 গেলে 7 হয়, 7 থেকে 1 গেলে 6 হয়। এভাবে 1 বাদ দিয়ে দিব। আর হচ্ছে এখানের এই যে দুই রেখার এখানে যে একটা সংখ্যা, যে এখানে যে 7 সাথে 1 যোগ করতে হবে, 7 সাথে 1 যোগ করলে 8 হয়ে গেল। এই যে 8 হয়ে গেল। এবার আগের মতো সেম কাজ করি, ওই আগের মতো সেম কাজ করি। এবার হচ্ছে মেশিন অ্যাসাইন করার ট্রাই করি। ধরলাম একে এখানে 0 পাওয়া হচ্ছে এক, তাহলে এক্স অ্যাসাইন করে দিলাম। এটা একটু এক্সামে মার্ক করে দিতে হবে যে আমরা এটা অ্যাসাইন করতেছি। তো এরপরে হচ্ছে বি এর ক্ষেত্রে দেখব, বি এর ক্ষেত্রে যেহেতু এক্স চলে গেছে, এক্স এ নিয়ে গেছে, তাহলে আমাদের এক্স দেওয়ার চান্স নাই। বি এর ক্ষেত্রে আমরা ওয়াই দিলাম। তারপর সি এর ক্ষেত্রে ওয়াই নেওয়ার চান্স নেই, কারণ বি এ নিয়ে গেছে। তাহলে সি এর ক্ষেত্রে আমরা জেড দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে এটা ফুলফিল করতেছে। এবার তাহলে রেখাগুলো এঁকে ফেলি। ম্যাডাম কিন্তু আগে রেখা আঁকতে বলছে, তারপরে অ্যাসাইনমেন্ট করা যায় কিনা এটা চেক করতে বলছে, কিন্তু আমি আগে অ্যাসাইন করা যায় কিনা ওটা চেক করতেছি, উল্টা করতেছি আর কি। তো আগের মতোই সর্বোচ্চ 0 কভার করে এরকম রেখাগুলো আগে আঁকি। এখানে 2টা কভার করে আঁকলাম, এখানে 2টা কভার করে ওইটাও আঁকলাম। রেখা কিন্তু পুরো ঘরব্যাপী আঁকতে হবে, কিন্তু 0 মাথায় রেখা আঁকা লাগবে আর কি। এখন এখানে একটা ওটা ধরলাম, এদিকে আঁকলাম, এটা এদিকে আঁকি বা এদিকে আঁকি, যে কোনো একটা আঁকলেই হয়। তো এখানে দেখা যাচ্ছে এটা সলভ হয়ে গেছে, যেহেতু এখানে মার্ক করে দিতে হবে আর কি। এক্সামে ধরলাম নীল কলম দিয়ে মার্ক করে দিব ঘরগুলো এইভাবে। তো এইটাই ছিল। এরপরে আর কি টেস্ট ফর অপটিমাল। আচ্ছা, এরপরে হচ্ছে আনসারের ক্ষেত্রে হচ্ছে যোগ করে দিতে হবে। আনসারের ক্ষেত্রে যোগ করতে হবে কিভাবে?
এই যোগ করব হচ্ছে ওগুলো হচ্ছে একদম কোয়েশ্চেনে দেওয়া ফিগারগুলা। কোয়েশ্চেনে আমরা তো এক্স এ মেশিনকে দিছি, ওয়াই বি মেশিনকে দিছি, জেড সি মেশিনকে দিছি। তাহলে 25 প্লাস 20 প্লাস 17 এই তিনটা যোগ করলে কত আসে, ওটা হচ্ছে আমাদের আনসার। যে 25 প্লাস 20 প্লাস 17 আসে 62। এই ম্যাথের আনসার হচ্ছে 62। এবার হচ্ছে কিছু দেখা যাক, কোয়েশ্চেন দেখা যাক। এখানে 7-এর ম্যাথ, চ্যাপ্টার 7 হচ্ছে ড্রাইভ দিয়ে করি। ড্রাইভ দিয়ে খুলি আর চ্যাপ্টার 7-এর আনসার এদিকে। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমের কোয়েশ্চেনগুলো দেখা যাক আমাদের বইয়ে যেগুলো আছে আর কি। এটা আবার ম্যাডাম ক্লাসও করেছিল 7.13 যেটা আছে। তো 7.13 এর ক্ষেত্রে কোয়েশ্চেন ছিল এটা মিনিমাইজেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেমের মিনিমাইজেশন প্রবলেম। এই যে 15 ছিল, প্রথমে কলাম রিডাক্ট 15-এর মধ্যে এইখানে সবচেয়ে লোয়েস্ট কোনটা বের, এখানে সবচেয়ে লোয়েস্ট কোনটা বের করা হলো সেটা হচ্ছে 11। এবার 15 থেকে 11 গেলে 4, 14 থেকে 11 গেলে 3, 11 থেকে 11 গেলে 0, 21 থেকে 11 গেলে 10। যেগুলো আবার এখানে এগুলো আবার এখানে বসাইলাম 4, 3, 0, 10 সেম স্টাইল। এবার সেমিস্টারে বাকি কলামগুলো, কলাম রিডাকশন টেবিল শেষ। এবার হচ্ছে রো রিডাকশন টেবিল, রো যেমনি রিডাকশন করতে হয়। এবার এখানে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা তো স্লাইডের ম্যাথটাতে সিম্পলি দেখে গেছি এটা এরপরে এটা এরপরে, মানে মেশিন অ্যাসাইন স্লাইডের ম্যাথটাতে মেশিন অ্যাসাইনটা সিম্পল ছিল, কিন্তু এই ম্যাথটাতে মেশিন অ্যাসাইনটা একটু জটিল আছে। আমরা এটা ক্লাসে করতে গিয়ে আমরা একটু আমরা সবাই না, আমরা কয়েকজন একটু বলতেছিলাম কি এটা তো সলভ হয় না, এখনো আমাদের রিভাইজ টেবিল তৈরি করতে হবে। কিন্তু রিভাইজ টেবিল তৈরি করা লাগে নাই। আচ্ছা, আমরা রিভাইজ টেবিল কোনটা, এটা তো বলতে ভুলে গেছি। রিভাইজ টেবিল হচ্ছে আমরা যখন ওই রো রিডাকশনের ক্ষেত্রে টেনেও পাই নাই। রিভাইজ টেবিলটা একটু দেখাইতে হবে, কই এপি প্রবলেমটা কই। হ্যাঁ, এই যে এখানে আমরা রো রিডাকশন কলাম, রো রিডাকশনের পরে যখন আমরা দেখছি সলভ হচ্ছে না, তখন আমরা যে টেবিলটা করছি ওইটাই হচ্ছে রিভাইজড অপরচুনিটি কস্ট টেবিল। আমরা যখন এই যে এখানে দেখলাম না যে আমরা অ্যাসাইন করতে পারতেছি না, তো তখন আবার এই যে কাজটা করলাম, রেখা টেনে তারপর হচ্ছে এই 1কে সবগুলো থেকে মাইনাস করে আবার এখানে ইন্টারসেকশনাল এলিমেন্টে যোগ করে যে ইয়াটা পাইছি, যে টেবিলটা পরবর্তীতে আমরা পাইলাম, এই টেবিলটা হচ্ছে টেবিলটার নাম হচ্ছে রিভাইজড অপরচুনিটি কস্ট টেবিল। এটা আমাদের ক্ষেত্রে তো একবার বানানো লাগছে, অনেক ম্যাথে হয়তো 2-3বারও বানানো লাগতে পারে যদি এরকম ম্যাথ দেওয়া হয় আর কি। আশা করি দিবে না, যাই হোক। তো এরপরে আসে 14 নম্বর প্রবলেম। আচ্ছা, 14 নম্বর প্রবলেমের ক্ষেত্রে একটা হচ্ছে এখানে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেমও আছে। আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেমে হচ্ছে ডিমান্ড রো আর সাপ্লাই রো সেম হয় না, মানে সেম নাম্বারের হয় না। এখানে ডিমান্ড রো আছে যেমন এখানে ইয়ারও আছে চারটা, কিন্তু উপরে জব রো আছে হচ্ছে 3টা। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এই ক্ষেত্রে আমরা একটা ডামি রো এখানে নিয়ে আসবো। ডামি রো নিয়ে আসলাম, ডামি রো নিয়ে আসার সরি ডামি কলাম নিয়ে আসলাম, ডামি কলাম নিয়ে আসবো। এখানে সবগুলো শূন্য বসাই দিলাম, শূন্য। আচ্ছা, আজানের জন্য কিছুক্ষণ বিরতি।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এখানে যেহেতু জব সংখ্যা কম কিন্তু ব্যয় সংখ্যা বেশি। তো আমাদের এখানে একটা ডামি ডামি জব অ্যাড করতে হবে। এখানে এই যে ডামি কলাম এড করব। ডামি কলাম এড করার ফলে ডামি কলামের ওখানে সবগুলো ভ্যালু হবে 0। তাহলে কি দাঁড়াচ্ছে? এখন আমি কলাম রিডাকশন তো করা, এই কি জানি বলে, কলাম রিডাকশন টেবিল তো করা যায়। এখন আমি যদি এখানে ডামি রো বসাই তাহলে তো কলামটা রিডাকশন করতে পারতেছি। কলাম রিডাকশনের জন্য আমরা কি করতেছি, এখানে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা কোনটা এই কলামে? সর্বনিম্ন সংখ্যা 27। তো 27 থেকে বাকিগুলো বাদ দিচ্ছি। তো যে 2টা 27 এসেছে তাহলে 2টা শূন্য হয়ে যাচ্ছে। এই যে 2টা শূন্য হয়ে গেছে। আর এখানে বাকিগুলোতে 9 আসে, একটাতে 8 আসে আর একটাতে। তো এইভাবে হচ্ছে বাকি কলামগুলো বের করছি। কিন্তু রো রিডাকশনের টাইমে গিয়ে আমরা একটু এখন তো রো রিডাকশন টেবিলতে আমরা কি করি, কলাম রিডাকশন টেবিলটা নিই, ওখানে হচ্ছে প্রতিটা রো এর ক্ষেত্রে সবচেয়ে সর্বনিম্ন যে সংখ্যাটা পাই ওটাকে হচ্ছে বাকিগুলো থেকে বিয়োগ দিই। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা যেহেতু ডামি রোতে সবগুলো শূন্য, তো এখানে তো সবগুলা, তাহলে কলাম রিডাকশন টেবিল থেকে তো আর রো রিডাকশন টেবিল তো সেম হয়ে যাচ্ছে। তো সে কারণে আলাদা করে এই প্রবলেমের ক্ষেত্রে আলাদা করে আবার রো রিডাকশন টেবিলটা তৈরি করতে হয় নাই। তো আমরা ওখানেই হচ্ছে প্রথমে চেষ্টা করছি অ্যাসাইন করার। প্রথমে অ্যাসাইন করার ট্রাই করে দেখা যাক। একে দিলাম ধরলাম 1 দিলাম, বিকে দিলাম ধরলাম ডামি একটা দিয়ে দিলাম। ডামি দেওয়া মানে হচ্ছে বিকে আমি কোনো জবই দিচ্ছি না। ডামি দেওয়ার অর্থ এটা। সিকে ধরলাম 0 দিলাম। এবার ডিকে কি দেবো? ডিকে তো ডামি দেওয়ার সুযোগ নাই, কারণ ডামি হচ্ছে বিকে দিয়ে দিছি। তাহলে এটা অপটিমাল হয় নাই। অপটিমাল করার জন্য আবার হচ্ছে রিভাইজ টেবিল করছি। এখন যে দাগ টানলাম শূন্য কভার করার মতো দাগ টানলাম প্রথমে, এখানেও হাইয়েস্ট শূন্য করার মতো দাগ টানলাম, এখানেও হাইয়েস্ট শূন্য করার মতো দাগ টানলাম। তো যেগুলো বাকি আছে এখানে সর্বনিম্ন কত 1। এবার 1কে হচ্ছে সবগুলো থেকে মাইনাস দেবো আর এখানে ইন্টারসেকশনাল এলিমেন্টে যোগ করব। তো এখানে এটা সেই টেবিলটা দাঁড়ালো। এবার হচ্ছে আমি অ্যাসাইন করতে পারতেছি। একে দিলাম এটা, সিকে দিলাম এটা, ডিকে দিলাম এটা। আর বি হচ্ছে ডামি নিছে, ডামি নেওয়া মানে হচ্ছে ও কোনো কাজ করবে না, ওকে এমনি আমি ফেলে রাখবো এরকম। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে আগের ম্যাথটা মনে হয় পুরোটা ব্যাখ্যা করি না। সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমরা আগের স্লাইডের ম্যাথে তো জাস্ট এই 1 2 এইভাবে ডায়াগোনালি একটা ডিস্ট্রিবিউশন পেয়ে গেছি। সবসময় এরকম ডায়াগোনাল ডিস্ট্রিবিউশনটা পাবো না, এক একজনকে এক একটা দিতে হবে। মানে এক এক রকমের প্যাটার্ন চলে আসবে। যেমন এটাতে প্যাটার্ন আসছে কি, এ পাইছে 1, বি পাইছে 4, বি পাইছে 4, সি পাইছে 3, ডি পাইছে 2, এরকম হয়ে গেছে। আর এখানে তো আমি ওই ডিস্ট্রিবিউশনটা লিখি নাই, তবে এখানে ওইটাও মেনশন করে দেওয়া যায় যে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। এ হচ্ছে পাবে 1, বি পাবে হচ্ছে 4, সি পাবে হচ্ছে 3, ডি পাবে হচ্ছে 2, এভাবে এটা লিখে দেওয়া যায়। বইয়ের লাস্টের মানে এই ম্যাথগুলো যে বই, সেই বইয়ের লাস্টে কিছু আনসার এরকম দেখছি যে এইভাবে মেনশন করা, টেবিলের বদলে ওটাই মেনশন করে দিছিল। যাই হোক, এবার হচ্ছে আসলে ম্যাক্সিমাইজেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম। আমাদের বুলগেরিয়ান মেথড বলতেছি, এটা কি হাঙ্গেরিয়ান মেথড হচ্ছে সবসময় মিনিমাইজেশন প্রবলেমের সাথেই ডিল করে, মিনিমাইজেশন প্রবলেমগুলো নিয়ে ডিল করতে পারে। ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা ডিল করতে পারে না। তো সেক্ষেত্রে তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম ডিল করার জন্য এটাকে প্রথমে মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করতে হবে। সেটা করতে হলে এটা হচ্ছে আমি ইউটিউবে যেটা দেখছি সেই নিয়মে বলতেছি, আমি বইয়ের নিয়মটা কিছু বুঝিই নাই, ওটা বোঝা যাচ্ছিল না এতটা। আমি 2 বইয়ে চেক করে দেখছি, 2 বইয়েই মনে হলো সেম কথা লিখছে, কিন্তু আমি 2 বইয়ের কথাই বুঝতেছি না। পরে আবার কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম, ওখানে তিনটা মনে ভিডিও দেখছি, তিনটাতে হচ্ছে সেম মেথড বলতেছিল। তো মেথড হচ্ছে এটা,
যে আমি এখানে এটার টেবিলটা দেখি 7.5 এই যে এই এইটাতে হচ্ছে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা দেখব, সবচেয়ে বড় সংখ্যাটা বের করব যখন ম্যাক্সিমাইজেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে যখন অবজেক্টিভটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন, তখন সবচেয়ে বড় এটা দেখব, বড় সংখ্যাটা বের করব। সবচেয়ে বড় সংখ্যা এখানে কত? 160। এবার 160 থেকে বাকি সব সংখ্যা, মানে বাকি সব সংখ্যা না, 160 থেকে সব সংখ্যা বিয়োগ দেব। তো 160 থেকে এই 65 গেলে হচ্ছে 41, 90 গেলে 16, 160 থেকে 160 গেলে 0, 160 থেকে 84 গেলে সরি 22, 160 থেকে 73 গেলে 33, এভাবে হচ্ছে সবগুলা বের করছি। এখন এটা হচ্ছে একটা হয়ে গেছে, কি জানি বলে, এখন এই যে টেবিলটা বের করছি, এখানে যে টেবিলটা বের করছি এটাই হয়ে গেছে মিনিমাইজেশন প্রবলেমের জন্য উপযোগী, মানে এখন এটা হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত। তো এখন হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করে এটাকে সলভ করে ফেলবো, যা আসে সেটা অপটিমাল ভ্যালু। এরপরেরটাতে সেম, এই যে বলছিলাম রিভাইজড টেবিল 2বার করা লাগতে পারে বা 3বার করা লাগতে পারে। এখানে এর পরের ম্যাথটাতে প্রবলেম নাম্বার 716-এ রিভাইজ টেবিলটা 2বার করা লাগছে। এটাও হচ্ছে এটাও একটা এটাতে এই প্রবলেমটাতে আবার মানে কমপ্লেক্সিটি আরও বেশি। যেমন এখানে একটা ডামি রো অ্যাড করতে হয়, আবার এও তো আছে, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তো শুরুতে আগে মিনিমাইজেশনে কনভার্টও করে নেওয়া লাগে। তো ওইটাকে আগে শুরুতে মিনিমাইজেশনে কনভার্ট করে একটা ডামি রো অ্যাড করছি। তো যেহেতু ডামি রো অ্যাড করছি, ওখানে কলাম রিডাকশন টেবিল, আর এখানে কলাম রিডাকশন টেবিল যা তাই হচ্ছে, মানে এখানে তো শুরুতে দুইটা টেবিল করছিলাম। প্রথমে মিনিমাইজেশনের কনভার্সন, প্রথমে হচ্ছে কি করছি মুছে নিই, প্রথমে হচ্ছে মিনিমাইজেশনে কনভার্ট করছি, তারপর হচ্ছে ওটা থেকে আমি কলাম রিডাকশন করছি, তারপর হচ্ছে রো রিডাকশনে গেছি। কিন্তু এখানে যেহেতু আমি একটা ডামি ভেরিয়েবলের রো নিয়ে আসছি, যেটার ভ্যালু সবগুলো শূন্য, তো এখানে আমি কলাম রিডাকশন আর কেমনে করবো? কেন, যেহেতু কলাম রিডাকশন করতে গেলে সবগুলো থেকে শূন্য বাদ দিতে হবে, তো এখানে আলাদা করে আর কলাম রিডাকশনের টেবিল করি নাই। শুরুর যে টেবিলটা ওটাই হচ্ছে কলাম রিডাকশন টেবিল হয়ে গেছে, যে সিচুয়েশনের কারণে আর কি। তো ওখান থেকে রো রিডাকশন থেকে আবার রিভাইজড যেহেতু সবগুলাতে বন্টন করা যাচ্ছে না, যেমন আমি যদি একে 3 দিই, তাহলে বিকে 3 দিতে পারতেছি না, 5 দিলাম। আবার সিকে কিছু দিতে পারতেছি না, আবার ডিকে দিতে পারতেছি, 1 দিতে পারতেছি। তখন ডামিরে কি দিব? ডামিকে আচ্ছা, এটা তো মনে হয় সলভ হয়ে গেছিল। এটা সলভ হয়ে গেছিলো, আমি বোধহয় এই রোটা দেখেছি। এটা সলভ হয়ে গেছে তাড়াতাড়ি। এটার দরকার ছিল না, এটা তো এখানে ভিডিও করতে করতে ধরা পড়লো। আচ্ছা না, সলভ হয় নাই তো, আমি কি বলতেছি, ইয়াকে আমি কিছু দিতে পারি নাই তো, সরি সিকে কিছু দিতে পারি নাই, সলভ হয় নাই, সরি, ঠিক আছে, সলিউশন ঠিক করছি। এই যে সিকে তো আমি কিছু দিতে পারি নাই, আমি ডিকে কিছু না দিতে পারলে মনে হয়, না ডিকে হয়তো কিছু না দিতে পারলে সমস্যা ছিল না হয়তো, কারণ ডি তো ডামি। কিন্তু সিকে তো অবশ্যই কিছু দিতে হবে, না ডিকেও দিতে হবে, মানে এমনি বলতেছি আর কি। এখন সি যেহেতু কিছু পাই নাই, কারণ সিকে কিছু দিতে হলে সিকে কিছু পাওয়ার এমনি সুযোগ আছে দেখি তো। একে দিলাম 3 দিলাম, বিকে দিলাম এটা, হ্যাঁ ঠিক আছে, সিকে কিছু দেওয়ার সুযোগ নেই। এখন সিকে দেওয়ার জন্য আমি হচ্ছে আবার রিভাইজ টেবিল করছি। এখানে যেটা সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা ছিল 1, সবগুলা থেকে 1, এখানে এই লাইনের বাইরের সংখ্যা সবগুলা থেকে 1 বাদ দিছি। লাইনের এখানে ইন্টারসেকশনে যে 6 আছে, 2 আছে, 3 আছে, 0 আছে, ওগুলোর সাথে 1 যোগ করছি, এই যে টেবিলটা আসে। এখানে 5 থেকে কি আমি এখানে 7 হবে, আমি এখানে ভুলে 5 লিখে দিছি, এই সংখ্যাটা ইন্টারসেকশনে 7 হবে আর কি, এটা যদি ম্যাটার করে না। তো এইটাই হচ্ছে খেলা মূলত।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।